আসসালামু আলাইকুম। ট্যাক্সেশন ইন বাংলাদেশ বিবিএ সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ারের চাকরি হতে আয়ের 1 নম্বর ক্লাসে সকল শিক্ষার্থীদের স্বাগতম। ক্লাসের শুরুতে চাকরি হতে আয়ের যত প্রকার বেসিক আছে, বেসিক বিষয়ে নিয়মকানুন একেবারে সহজে বোঝাবো ইনশাআল্লাহ। সময় যাতে কম লাগে এই জন্য আমি আগেই লিখে রেখেছি, এখন ব্যাখ্যা করে বোঝাবো। আর বেসিক বোঝানো হয়ে গেলে এই ক্লাসের মধ্যেই গুরুত্বপূর্ণ একটা ম্যাথের সমাধান সম্পূর্ণ হাতে কলমে লিখে বোঝাবো। তবে গুরুত্বপূর্ণ একটা কথা বলতে হবে, এই ক্লাসটা শুধুমাত্র চাকরি হতে আয়ের জন্য নয়, তোমার সম্পূর্ণ ট্যাক্সেশন ইন বাংলাদেশ বইয়ের যত ধরনের খাত আছে আরও বিভিন্ন খাতের অঙ্কের সমাধানের জন্য এই ক্লাসে আমি যে বেসিক আলোচনা করব এটার প্রয়োজন পড়বে। এই জন্য আমি বলবো সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাস হলো এটা। এটা আগে মনোযোগ দিয়ে দেখো, অন্যান্য ম্যাথের সমাধান তোমরা সহজে পারবে। আচ্ছা, তাহলে আমি মূল আলোচনায় যাচ্ছি। শুরুতে একটা প্রশ্নের উত্তর আমাদের জানা প্রয়োজন, তাহলে আমাদের জন্য সহজ হয়ে যাবে। সেটা হচ্ছে, ট্যাক্সেশন ইন বাংলাদেশ অথবা বাংলাদেশের করবিধি বইয়ে মূলত কী আলোচনা করা হয়, এই বইয়ের মধ্যে কী আছে। তো এটার উত্তরটা আমি বুঝিয়ে দিচ্ছি। কোনো দেশের সরকার রাস্তাঘাট নির্মাণ করে, ব্রিজ তৈরি করে, বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে টাকা ব্যয় করে, তাহলে টাকাটা পায় কোথায়? এই টাকার অন্যতম উৎস হচ্ছে কর। তাহলে কর কি? কোনো ব্যক্তি যে কোনোভাবে আয় করলে সরকারকে যে নির্দিষ্ট পরিমাণ টাকা দিতে হয়, ট্যাক্স দিতে হয়, এটাই হচ্ছে ট্যাক্স অথবা কর। এখন একজন ব্যক্তি চাকরি থেকে আয় করতে পারেন, বাসা ভাড়া দিয়ে আয় করতে পারেন, কৃষি হতে আয় করতে পারেন, ব্যবসা হতে আয়, মূলধনী লাভ হতে আয়, অন্যান্য লাভ হতে আয়, আর্থিক পরিসম্পদ হতে আয়। একজন ব্যক্তি এর মধ্য থেকে যে কোনো একটা খাতে যদি আয় করেন, আয়ের উপরে নির্দিষ্ট পরিমাণ টাকা সরকারকে কর দিতে হয়। যদি তোমার আয়ের সীমা বর্তমান নিয়ম অনুযায়ী 3,50,000 টাকার বেশি যদি হয়, এই চাকরি হতে আয়ের কথা বলতেছি, তবে এক একটা খাতের এক একটা নিয়ম আছে। এখন যারা চাকরি হতে আয় করেন তাদের কিভাবে করটা নির্ধারণ করা হবে, যারা বাসা ভাড়া দিয়ে আয় করেন তাদের কর কিভাবে নির্ধারণ হবে, একই রকমভাবে প্রত্যেকটা খাতে কিভাবে কর নির্ধারণ করা হবে, এই সকল নিয়ম কানুন নিয়ে আলোচনা করা হয়েছে ট্যাক্সেশন ইন বাংলাদেশ কিংবা বাংলাদেশের করবিধি বইয়ের মধ্যে। অর্থাৎ সরকারি আয়ের অন্যতম উৎস হচ্ছে কর। এখন একজন ব্যক্তি কোন খাতে আয় করেছেন, ওনাকে কি পরিমাণ কর দিতে হবে, সকল নিয়মকানুন নিয়ে ট্যাক্সেশন ইন বাংলাদেশ বইয়ের মধ্যে আলোচনা করা হয়েছে। তবে আজকের ক্লাসে আমাদের আলোচ্য বিষয় চাকরি হতে আয়। এখানে আমি লিখে রেখেছি একক ব্যক্তি কর নির্ধারণ, অর্থাৎ একজন ব্যক্তি কি কি খাত থেকে আয় করতে পারেন, নামগুলো লিখে আছে। ধারাবাহিক ক্লাসের মধ্যে আমরা এক একটা খাতের অঙ্কের সমাধান করব। তো চাকরি হতে আয়, এটা নিয়ে আমাদের আজকের আলোচনা। চাকরি হতে আয় কর নির্ধারণের যে নিয়মকানুন আছে, ধারা 32 থেকে 34 এর ভিতরে এই নিয়মকানুন আলোচনা করা হয়েছে। চাকরি দুই ধরনের আমরা জানি, একটা সরকারি চাকরি আর একটা বেসরকারি চাকরি। এখন আমরা যে বেসিকটা জানবো বেসরকারি চাকরির জন্য জানবো, আর বেসরকারি চাকরির জন্য জানলে সরকারি চাকরিটা আমি তোমাদের একেবারে সহজে বোঝাতে পারবো। সুতরাং এখন আমরা জেনে নিব বেসরকারি চাকরিজীবীরা কিভাবে করের টাকা দিবেন, কত টাকা দিবেন। এই জন্য প্রথমে নির্ধারণ করা প্রয়োজন যে ওনার আসলে আয়ের পরিমাণ কত। তো আয়ের পরিমাণ কত বাহির করার জন্য মোট আয় এরকমভাবে বাহির করতে হয়, যেমন চাকরি হতে আয় ধারা 32 থেকে 34। এখন আমি যা আলোচনা করব সব কিছু যে তোমাকে এখনই বুঝতে হবে এমন কোনো কথা নেই। আমি একটু পরে একটা ম্যাথের মধ্যে প্রয়োগ করে বোঝাবো, তারপরে বুঝবে। এখন শুধু দেখো আর আমার কথাগুলো শোনো। বেসরকারি চাকরিজীবীর ক্ষেত্রে মূল বেতনটা হিসাবের মধ্যে আগে অন্তর্ভুক্ত করতে হবে। মহার্ঘ ভাতা, চিকিৎসা ভাতা, মানে মূল বেতনের সাথে আরও অতিরিক্ত কিছু ভাতা দেওয়া হয় কর্মচারীদের। মহার্ঘ ভাতা, চিকিৎসা ভাতা,
যদি কর্মচারীকে যাতায়াত ভাতা দেওয়া হয় তখন এই টাকাটা কিন্তু আয়ের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে না, এই টাকার উপরে কোনো কর দিতে হবে না, এটার সাথে সাথে আমরা অকরদার্য সম্পূর্ণ করে দিব। কিভাবে আমরা একটু পরে জানব। ভ্রমণ ভাতার ক্ষেত্রে এই টাকার উপরে তোমাকে কোনো কর দিতে হবে না, এটার সাথে সাথে সম্পূর্ণ টাকা অকরদার্য। তারপর উৎসব ভাতা, বোনাস, এর বাইরেও কিন্তু আরও আয় থাকতে পারে। এখানে আমি অল্প কয়েকটা নিয়েছি, তো এর বাইরে আরও আয় থাকতে পারে, আমরা অঙ্কের মধ্যে জানব। ধরে নিলাম সকল আয় আমি যোগ করে এখানে বসিয়ে দিয়েছি। এটা হচ্ছে মোট প্রাপ্ত বেতন। একজন বেসরকারি চাকরিজীবী কী পরিমাণ বেতন পেয়েছেন, বেতনের হিসাবটা আমরা এখানে পেয়ে গেলাম। তারপরে সরকারি নিয়ম হচ্ছে এখানে যে পরিমাণ টাকা হবে, এই চাকরি হতে আয়ের 1/3 কিংবা 1/3 অথবা 5 লক্ষ টাকা, যেটা কম সেটাই এখানে বাদ দিতে হবে, আয় থেকে বাদ দিতে হবে। এখন এখানে যদি হয় 9 লক্ষ টাকা, উদাহরণস্বরূপ ধরে নাও 9 লক্ষ টাকা, এটাকে 3 দ্বারা ভাগ করো, 3 দ্বারা ভাগ করলে 3 লক্ষ টাকা হবে। এখন এই 3 লক্ষ টাকা এবং এই 5 লক্ষ টাকার মধ্যে কম কোনটা, 3 লক্ষ কম, সেটাই এখানে বিয়োগ করে দাও। একটু পরে আমরা একেবারে সহজে সব কিছু বুঝবো। উপরের মোট প্রাপ্ত বেতন থেকে আমরা এই টাকাটা বিয়োগ করলে চাকরি হতে মোট আয় এখানে পেয়ে যাই। এটা হলো আমাদের প্রথম কাজ। এখন ওই ব্যক্তি যে পরিমাণ আয় করেছেন, আয় থেকে যদি কোনো বিনিয়োগ করে থাকেন, এই জন্য বিনিয়োগের উপরে নির্দিষ্ট পরিমাণ কর ছাড় দেওয়া হয়, বা নির্দিষ্ট টাকার উপরে এই পরিমাণ কর তোমাকে দিতে হবে না যদি তুমি বিনিয়োগ করে থাকো। সরকারের পক্ষ থেকে এই নিয়মটা আছে, এটার নাম আমরা দিতে পারি কর রেয়াত অথবা বিনিয়োগ ভাতার পরিমাণ। যদি হয় জীবন বীমা প্রিমিয়াম, তো এটা সর্বোচ্চ সীমা বীমা মূল্যের আবার 10%। দুইটার মধ্যে ছোট যেটা সেটাই কিন্তু হিসাবে অন্তর্ভুক্ত হবে। যদি এরকম থাকে ডিপোজিট পেনশন স্কিমে দান, সর্বোচ্চ সীমা 1,20,000, ছোট যেটা সেটাই আসবে, মানে 1,20,000-এর অতিরিক্ত এখানে আসবে না। এই দুইটার মধ্যে ছোট যেটা সেটাই আনবো, একটু পরে আরও ক্লিয়ার হয়ে যাবে। জাকাত তহবিলে দান, প্রভিডেন্ট ফান্ডে নিয়োগকর্তা কর্মীর দান। মনে রাখতে হবে বিনিয়োগ ভাতার পরিমাণ এটা নির্ণয় করার জন্য যদি অঙ্কের মধ্যে উল্লেখ থাকে যে প্রভিডেন্ট ফান্ডে নিয়োগকর্তাও টাকা দিয়েছেন, কর্মীও টাকা দিয়েছেন, দান করেছেন, তখন উভয়ের টাকা কিন্তু এখানে আনতে হবে। আর শুধুমাত্র নিয়োগকর্তার টাকা যেটা, এটা আমরা এই চাকরি হতে মোট আয় নির্ণয়ের ক্ষেত্রে এখানে নিয়ে আসবো। এটা আমরা অঙ্কের মধ্যে আলোচনা করব। তাহলে নিয়োগকর্তা কি? আমি যদি একজন বেসরকারি চাকরিজীবী হই যার আন্ডারে আমি কাজ করতেছি, উনি হলেন নিয়োগকর্তা। যদি তুমি শেয়ার ক্রয় করো, সঞ্চয়পত্র ক্রয় করো, তাহলে এটা বিনিয়োগ ভাতার মধ্যে, অনুমোদনযোগ্য বিনিয়োগ ভাতা বিনিয়োগের মধ্যে অন্তর্ভুক্ত হবে। তো টাকাটা যোগ করলে আমরা মোট বিনিয়োগ পাবো। তাহলে কি পরিমাণ টাকা বাদ দেওয়া হবে এটার জন্য? মোট আয়ের 3%, অর্থাৎ এই যে তুমি চাকরি হতে আয় নির্ণয় করেছো, এখানে যে পরিমাণ টাকা হয়েছে, এই টাকার প্রথমে 3%, মোট বিনিয়োগের 15%, এই যে বিনিয়োগ এখানে যে পরিমাণ তুমি বাইর করেছো এইটার 15%, সর্বোচ্চ সীমা 10 লক্ষ পর্যন্ত। এখন এই তিনটার মধ্যে যেটা কম, মোট আয়ের 3% দেখবে কত হয়, মোট বিনিয়োগের 15% দেখবে কত হয়, সর্বোচ্চ সীমা 10 লক্ষ। তিনটার মধ্যে যেটা কম সেটাই আমরা বিনিয়োগ ভাতার পরিমাণ নির্ধারণ করব, মানে এই টাকা করের টাকা থেকে বিয়োগ করা যাবে। ওকে, এখন আমরা এই জায়গায় দেখো মোট আয়ের পরিমাণ এখানে নির্ণয় করলাম, বিনিয়োগ ভাতার পরিমাণ এই জায়গাতে আমরা পেয়ে যাব। স্বাভাবিক ব্যক্তির উপর আয় করের হারের নিম্নরূপ। এখন আমরা আয় করটা নির্ধারণ করব। প্রথম 3,50,000 টাকার উপরে 0%, মানে কোনো ব্যক্তি চাকরি হতে আয়ের ক্ষেত্রে যদি বছরে 3,50,000 টাকা আয় করেন তাহলে ওনাকে আর কোনো ট্যাক্স অথবা কর দিতে হবে না। প্রথম 3,50,000 টাকার উপরে 0%। আয়ের পরিমাণ যদি খুব বেশি হয়, যেমন ধরো 20 লক্ষ, 30 লক্ষ এরকম যদি হয়, তাহলে পরবর্তী 1 লক্ষ টাকার উপরে 5% টাকাটা এখানে নিয়ে আসবে। তার পরবর্তী 4 লক্ষ টাকার উপরে 10%, পরবর্তী 5 লক্ষ টাকার উপরে 15%, পরবর্তী 5 লক্ষ টাকার উপরে 20%, 20%-এ এসে অবশিষ্ট যত টাকা থাকবে তার উপরে 25% টাকা এখানে নিয়ে
টোটাল টাকা আমরা যোগ করে দিব, তখন মোট কর দায় পেয়ে যাব। এই মোট কর দায় থেকে একটু আগে যে আমরা এখানে বাইর করেছিলাম বিনিয়োগ ভাতার পরিমাণ, মানে এই বিনিয়োগের উপরে তোমাকে এই পরিমাণ কর দিতে হবে না। এই যে কর রেয়াতটা হয়েছে, এখানে যে মোট কর দায় আমার বাহির হয়েছে ওইটা থেকে এই কর রেয়াতের পরিমাণটা বিয়োগ করে দিব, মানে এটা এই বিনিয়োগ ভাতার পরিমাণ যেটা, এই টাকাটা বিয়োগ করে দিব। বিয়োগ করে দিলে আমরা এখানে নেট কর দায় পেয়ে যাব। বেসরকারি চাকরিজীবীর ক্ষেত্রে নেট কর দায় কী পরিমাণ হবে আমরা এই নিয়মেই কিন্তু বাইর করব। এখন সরাসরি একটা ম্যাথের সমাধানে যাচ্ছি। ক্লাসটা তোমরা একেবারে ফুল স্ক্রিন করে দেখো, দেখতে যাতে কোনো অসুবিধা না হয়, তবে সকল শিক্ষার্থীরা বুঝবেন ইনশাল্লাহ। জনাব শাকিল আহমেদ একটি বেসরকারি ব্যাংকের মুখ্য কর্মকর্তা। 2025 সালের 30 জুন তারিখে তার আয় ছিল নিম্নরূপ: মাসিক মূল বেতন 40,000 টাকা, এক মাসের বেতন 40,000 টাকা, আর যে কোনো সময় কর নির্ধারণ করা হয় 12 মাসের জন্য, এটা মনে রেখো। মহার্ঘ ভাতা মূল বেতনের 20%, মূল বেতন যা হবে মহার্ঘ ভাতা তার 20%। চিকিৎসা ভাতা মাসিক 2,000 টাকা। উৎসব বোনাস 2 মাসের মূল বেতনের সমপরিমাণ। উৎসব বোনাস 1 মাসের বেতন 40,000, তাহলে 2 মাসের 80,000 টাকা হবে। আপ্যায়ন ভাতা মাসিক 1500 টাকা, প্রকৃত খরচ 1200 টাকা এখানে আছে। বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের 60%। যাতায়াত ভাতা মাসিক 3,000 টাকা। তিনি তার মূল বেতনের 10% অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে জমা দেন। তার নিয়োগকর্তাও সমপরিমাণ অর্থ উক্ত তহবিলে প্রদান করেন। উক্ত বছরে তার খরচ ও বিনিয়োগ ছিল নিম্নরূপ: পারিবারিক ব্যয় 1,75,000 টাকা, আমি একটু পরিব্যাখ্যাটা করতেছি। জীবন বীমা প্রিমিয়াম পলিসি মূল্য 1,50,000 টাকা, আর এমনিতে আছে 10,000 টাকা। তালিকাভুক্ত কোম্পানির শেয়ার ক্রয় 30,000 টাকা। প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে দান 20,000 টাকা। জনাব শাকিল আহমেদের মোট আয় ও কর দায় নির্ণয় করো। জনাব শাকিল আহমেদের মোট আয়ের পরিমাণ কত, কর দায়ের পরিমাণ কত, এটা আমরা নির্ণয় করব। তো এখন আমি নির্দিষ্ট নিয়ম মেনে কিন্তু এই কর দায়টা নির্ণয় করব। তো নিয়মটা কি আমরা দেখে নেই। এখানে দেখো 2025 সালের 30 জুন তারিখে তার আয় ছিল নিম্নরূপ। তো 2025 সালে যদি তার আয় এরকম বলা হয়, তখন যে চকটা আমরা অঙ্কন করব, করদাতা জনাব শাকিল আহমেদ, যেহেতু 2025 সালে বলা হয়েছে, তখন আয় বর্ষ 1 বছর কমে যাবে 2024 থেকে 25, আর কর বর্ষ 1 বছর বেড়ে যাবে, মানে 2025 থেকে 2026। আয় বর্ষ হবে 2024 থেকে 2025, এই 25 থেকে কিন্তু 1 বছর কমেছে। আর কর বর্ষ হবে 2025 থেকে 1 বছর বাড়বে 2026। মোট আয় নির্ণয় বিবরণী। তারপর চাকরি হতে আয় দ্বারা 32 থেকে 34, এটা আমি লিখে নিলাম। এখন যে সমাধানটা করব এটা নির্দিষ্ট নিয়ম মেনে। এই যে দেখো, চাকরি হতে আয় নির্ণয় করার জন্য মূল বেতন, মহার্ঘ ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা, যাতায়াত ভাতা থাকলে কিন্তু সাথে সাথে অকরধার্য, ভ্রমণ ভাতা থাকলে সাথে সাথে অকরধার্য, উৎসব ভাতা, বোনাস, এই জাতীয় যত ধরনের ভাতা আছে আগে যোগ করে এখানে নিতে হবে, তখন আমরা মোট প্রাপ্ত বেতন পেয়ে যাব। তো এই কাজটাই আমি আগে করতেছি। এই যে দেখো, মাসিক মূল বেতন 40,000 টাকা। কর যে আমি নির্ণয় করব এটা কিন্তু 1 বছরের জন্য, মানে 12 মাসের জন্য, তাহলে এই 40,000কে 12 দ্বারা গুণ করতে হবে। মাসিক থাকলেই কিন্তু 12 দ্বারা গুণ, যে কোনো অঙ্কের মধ্যে। তো এটা আগে আমি এখানে লিখে নিচ্ছি। মূল বেতন মাসে হচ্ছে 40,000 টাকা, তাহলে 12 দ্বারা গুণ করলে হবে 4 12 48, 4,80,000 টাকা। 4,80,000 টাকা মূল বেতন লিখা হলো। তারপর আর যা যা আছে, মহার্ঘ ভাতা মূল বেতনের 20%। এখন এখানে মূল বেতন আছে 4,80,000 টাকা, তাহলে মহার্ঘ ভাতা কত হবে বলো তো? মহার্ঘ ভাতা মূল বেতন আছে 4,80,000 টাকা। 4,80,000 টাকার 20% আমরা আলাদা করে ক্যালকুলেটরে বাইর করে নিব। উত্তরে পাবো 96,000 টাকা। ওকে,
তার পরবর্তীতে আছে চিকিৎসা ভাতা মাসিক 2000 টাকা। তো যেহেতু মাসিক বলা হয়েছে, মাসিক যতটা বলবে 12 দ্বারা গুণ করেই আনতে হবে। তো চিকিৎসা ভাতা মাসিক 2000 টাকা আমি নিয়ে আসবো। উৎসব বোনাস 2 মাসের মূল বেতনের সমপরিমাণ বলা হয়েছে। 1 মাসের 40,000, তাহলে 2 মাসের 80,000 নিয়ে আসবো। আপ্যায়ন ভাতা মাসিক 1500 টাকা, প্রকৃত খরচ 1200 টাকা আছে। প্রকৃত খরচ দেখার প্রয়োজন নাই, কিন্তু আপ্যায়ন ভাতার ক্ষেত্রে নিয়মটা কি? আপ্যায়ন ভাতা নিয়মটা হচ্ছে যে এখানে আয়ের মধ্যে আনতে হবে। যদি যাতায়াত ভাতা এবং ভ্রমণ ভাতা হয় তবেই আমরা অকর ধার্য করব। বাড়ি ভাড়া ভাতা মূল বেতনে 60% আছে। যাতায়াত ভাতা মাসিক 3000 টাকা মাসিক, যেহেতু তাহলে এখানে 12 দ্বারা গুণ করতে হবে। তো এতটুকু আগে আমি এখানে লিখে নিচ্ছি। চিকিৎসা ভাতা মাসিক ছিল 2000 টাকা, তাহলে 2000কে 12 দ্বারা গুণ করে এখানে হবে 2 12 24,000 টাকা। উৎসব বোনাস ছিল 2 মাসের মূল বেতনের সমান। কি বলা হয়েছিল? উৎসব বোনাস 2 মাসের মূল বেতনের সমপরিমাণ। 1 মাসে 40,000, 2 মাসে হবে 80,000 টাকা। তাহলে উৎসব বোনাস আমরা এরকম লিখব, 1 মাসে 40,000 টাকা, তো 2 মাসে পাওয়া যাবে 80,000 টাকা। তোমরা ক্লাসটা একেবারে ফুল স্ক্রিন করে দেখো। আপ্যায়ন ভাতা এটা ছিল মাসে 1500, প্রকৃত খরচ এটার দেখার প্রয়োজন নাই। যেহেতু মাসে 1500, তাহলে 12 মাসে হবে 18,000 টাকা। যাতায়াত ভাতা ছিল মাসে 3000, যাতায়াত ভাতা মাসে 3000, 12 মাসে হবে এখানে 34,000। যাতায়াত ভাতার ক্ষেত্রে নিয়ম আছে যে পুরো টাকাটা ব্যয় ধরে অকরধার্য করে দিতে হবে। এটা সম্পূর্ণ অকরধার্য। একই রকম ভ্রমণ ভাতার ক্ষেত্রে এটাও সম্পূর্ণ অকরধার্য। তো যাতায়াত ভাতা এখানে 34,000 টাকা আছে, তো অকরধার্য করে দিব আমি পুরো 34,000 টাকা। পুরোটাই যদি অকরধার্য করে দেই তো এখানে আর কোনো টাকা যাবে না, 0 টাকা যাবে। বাড়ি ভাড়া ভাতার ক্ষেত্রে যে নিয়মটা আছে, বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের 60%। অনেকে বলতে পারেন যে বাড়ি ভাড়া ভাতার আগে যাতায়াত ভাতা কেন লিখলেন? আগে পরে লিখতে পারো, বইয়ের মধ্যে এরকম দেওয়া আছে, তাই আমিও লিখে দিচ্ছি। তুমি চাইলে চিকিৎসা ভাতার আগে উৎসব বোনাসও লিখে দিতে পারো, বা উৎসব বোনাসের আগে বাড়ি ভাড়া ভাতাও লিখে দিতে পারো। সবগুলোই তো আসতেছে, সুতরাং এটা কোনো সমস্যা না। বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের 60%। তো মূল বেতন আছে এখানে এই 4,80,000 টাকা। 4,80,000-এর 60% কত টাকা হবে? 4,80,000-এর 60% হবে এখানে 2,88,000 টাকা। আর কি কি আছে? আচ্ছা, এই যে দেখো, যে তথ্যটা এখানে অন্তর্ভুক্ত নেই। চাকরি হতে মোট আয় নির্ণয় করার ক্ষেত্রে নিয়োগকর্তা যেই পরিমাণ দান করেন প্রভিডেন্ট ফান্ডে, সেখানে কি আছে? অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে বা প্রভিডেন্ট ফান্ডে তিনি তার মূল বেতনের 10% অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে জমা দেন। তার নিয়োগকর্তাও সমপরিমাণ অর্থ উক্ত তহবিলে প্রদান করেন। যদি কোনো অঙ্কের মধ্যে শুধুমাত্র উল্লেখ থাকে তিনি তার অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে 10% জমা দেন, তখন এটাও মনে রাখতে হবে নিয়োগকর্তাও জমা দেন। যদিও নিয়োগকর্তা সমপরিমাণ অর্থ জমা দেন এটা উল্লেখ না থাকে, কোনো অঙ্কের মধ্যে মনে করো এটা লেখা নাই, যেহেতু তিনি জমা দেন তাহলে নিয়োগকর্তাও জমা দেন, এটা আমাদের ধরে নিতে হবে। অঙ্কের মধ্যে যদি এই কথাটা উল্লেখ নাও থাকে, সেই ক্ষেত্রে যেহেতু তিনি অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে মূল বেতনের 10% জমা করেন, শুধুমাত্র নিয়োগকর্তার টাকাটা মোট আয় নির্ণয়ের ক্ষেত্রে অন্তর্ভুক্ত হয়। আর বিনিয়োগ ভাতার ক্ষেত্রে কর্মচারী নিয়োগকর্তা দুইজনের টাকাটাই আসে। এই কথাটা শুধু তোমাদের মনে রাখতে হবে। নিয়োগকর্তা যে পরিমাণ টাকা জমা করেন এই মূল বেতনের 10%ই হবে, সেটা আমরা মোট আয় নির্ণয় করার ক্ষেত্রে এই জায়গায় নিয়ে আসব। অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে নিয়োগকর্তার দান মূল বেতন 4,80,000 টাকা, এটার 10% 48,000 টাকা
আমরা এখানে যোগ করে দিব। তো লক্ষ্য করে দেখবেন সবগুলো আয় লেখা হয়ে গেছে, এর বাইরে আর কোনো আয় নাই। পরবর্তীতে যা আছে এটা হচ্ছে উক্ত বছরে তার খরচ ও বিনিয়োগের পরিমাণ, এই জায়গাতে কোনো আয় নাই। ওকে, তাহলে আয়সমূহ আমরা যোগ করে নেই। এখানে 4,80,000, 96, 24,000, 80,000, 18,000, 2,88,000, 48,000 সব টাকা যদি যোগ করা হয় তাহলে পাওয়া যাবে, এখানে হবে 10,34,000 টাকা। 10,34,000 টাকা এটা হচ্ছে মোট প্রাপ্ত বেতন। এখন পরবর্তী নিয়মটা তাহলে কী ছিল, আমরা নিয়মটা দেখে নিব। পরের নিয়ম হচ্ছে যে চাকরি হতে আয়ের 1/3 অথবা 5 লক্ষ টাকা যেটা কম সেটাই এখানে বিয়োগ করতে হবে, বাদ অথবা বিয়োগ করতে হবে। বিয়োগ করলেই আমরা যেটা পাবো এটাই হচ্ছে চাকরি হতে মোট আয়। ওকে, তো এই কথাটা আমি লিখে নিচ্ছি। তো এখানে বাদ দেওয়া হবে বাদ চাকরি হতে আয়ের 1/3। এই যে 10,34,000 টাকা আছে, 10,34,000 টাকার 3/1 কত টাকা হবে? 3,44,667 টাকা। অথবা নিয়ম ছিল অথবা 5 লক্ষ টাকা, যেটা কম। 3,44,667 আর 5 লক্ষ টাকার মধ্যে 3,44,667 এটাই কম। এই টাকাটা যদি আমরা বিয়োগ করে দিই তখন এখানে পাবো উপরের 10,34,000 টাকা থেকে 3,44,667 টাকা বিয়োগ করলে 6,89,333। 6,89,333 টাকা এটাই হচ্ছে চাকরি হতে মোট আয়। আশা করছি সকল শিক্ষার্থীরা বুঝতে পেরেছেন। এই নিয়মেই কিন্তু সকল অঙ্কের সমাধানটা হবে। ওকে, তো একটা সমাধান হয়ে গেছে, চাকরি হতে মোট আয় আমরা পেয়ে গেলাম। এখন বিনিয়োগ ভাতার পরিমাণ এটা বাইর করতে হবে। নিয়মটা কি, জীবন বিমার প্রিমিয়ামের টাকা আর সর্বোচ্চ সীমা বিমা মূল্যের 10% কম যেটা ওইটা আনবো। ডিপোজিট পেনশন স্কিমে দান যেটা এটা এবং সর্বোচ্চ সীমা 1,20,000 কম যেটা ওইটাই আনবো। জাকাত তহবিলে দান এটা অনুমোদিত বিনিয়োগ হবে। প্রভিডেন্ট ফান্ডে নিয়োগকর্তা কর্মী উভয়ের দান, শেয়ার ক্রয়, সঞ্চয়পত্র ক্রয় সবই নিয়ে আসবো, মোট বিনিয়োগ পাবো। পরে নিয়ম হচ্ছে এর আগে যে আমরা মোট আয় বাইর করেছি মোট আয়ের 3% এখানে, মোট বিনিয়োগের 15% অর্থাৎ এই টাকার 15% এখানে, সর্বোচ্চ সীমা 10 লক্ষ টাকা। এই তিনটার মধ্যে যেটা কম সেটাই অনুমোদিত বিনিয়োগ বা কর রেয়াতের পরিমাণ। ওকে, তো এই নিয়মের জন্য আমরা টেবিল অঙ্কন করে নিচ্ছি। বিনিয়োগ ভাতা অথবা কর রেয়াতের পরিমাণ নির্ণয় করার জন্য একটা টেবিল আমরা অঙ্কন করে নিলাম। তো নিয়মটা আমরা আবারও দেখি প্রশ্নের মধ্যে কী কী আছে। পারিবারিক ব্যয় 1,75,000 টাকা। তুমি কী পরিমাণ পারিবারিক ব্যয় করেছো এটা সরকারের দেখার প্রয়োজন নাই, এটা আলাদা। এই ব্যয়ের উপরে তুমি কোনো কর রেয়াত বা কর ছাড়ের কোনো সুযোগ পাবে না। এখানে আছে জীবন বিমার প্রিমিয়াম পলিসি মূল্য 1,50,000 টাকা আর আছে 10,000 টাকা। এখন জীবন বিমা প্রিমিয়াম নিয়ে আমাদের যে নিয়মটা ছিল, জীবন বিমা প্রিমিয়াম যেটা একটা আছে 10,000 টাকা আর একটা হচ্ছে পলিসি মূল্যের 10%। তো দুইটার মধ্যে যেটা কম সেটাই আমরা নিয়ে আসব। তো এই তথ্যটা আগে আমি এখানে লিখে নিতেছি। তো জীবন বিমা প্রিমিয়াম
জীবন বিমার প্রিমিয়াম 10,000 টাকা, সর্বোচ্চ সীমা বিমা মূল্যের 10%। তো বিমা মূল্য কত আছে? 1,50,000 টাকা, এটা 10% হবে 15,000 টাকা। এখন এই দুইটার মধ্যে ছোট যেটা, ছোট কোনটা? 10,000, এটাই আমরা এখানে নিয়ে আসবো। এখানে লিখে দিতে পারি যেটা ছোট 10,000 টাকায়, এটা আমরা হিসাবের মধ্যে নিয়ে আসলাম। আর কি আছে? তালিকাভুক্ত কোম্পানির শেয়ার ক্রয়, এটা অনুমোদিত। আর এখানে আছে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দান, এটা যদি দেওয়া থাকে এটার কি কাজ, এটা একটু পরেই আমরা জানব। সকল অঙ্কের জন্য একই নিয়ম। অতএব জীবন বিমার প্রিমিয়াম, এটা তো আমরা অন্তর্ভুক্ত করলাম। তালিকাভুক্ত কোম্পানির শেয়ার ক্রয়, এইটা নিয়ে আসতেছে। এই যে তালিকাভুক্ত শেয়ার ক্রয় যেটা, এটা কিন্তু অনুমোদিত, এটা আনতে হবে। তাহলে এটা আমরা লিখে নিতেছি। শেয়ার ক্রয় টাকার পরিমাণ ছিল 30,000 টাকা। ওকে, শেয়ার ক্রয় আনা হয়েছে। প্রভিডেন্ট ফান্ডে নিয়োগকর্তা ও কর্মীর দান, দেখো একটা আছে। তো প্রভিডেন্ট ফান্ডে নিয়োগকর্তা ও কর্মীর দান উভয়ের টাকা আমরা নিয়ে আসব। এখানে বলা হয়েছে তিনি তার মূল বেতনের 10% অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে জমা দেন, নিয়োগকর্তাও জমা দেন। তো উভয়ের টাকাটা আনতে হবে। তো এই তথ্যটা এই জায়গাতে আমি লিখে নিচ্ছি। অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে কর্মী ও নিয়োগকর্তার দান। অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে কর্মী ও নিয়োগকর্তার দান। তো আমরা উপরে দেখেছি এই জায়গাতে যে অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে নিয়োগকর্তার দান 4,80,000-এর 10% 48,000। উভয়ের 10% করে, তাহলে 48,000 যদি একজনের হয়, অতএব অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে দান করেছেন কর্মী ও নিয়োগকর্তা দুইজনের। 48,000 গুণ 2 কত হবে? 96,000 টাকা। ইংরেজি চলে আসছে, কারণ অন্যান্য সাবজেক্টের সমাধান এটা তো ইংরেজিতেই লিখতে হয়। তো এর বাইরে আর কোনো বিনিয়োগের পরিমাণ এখানে দেওয়া নেই। ওকে, তো নিয়মটা হচ্ছে মোট বিনিয়োগ যোগ করলেই হয়ে যাবে। তারপর পরবর্তী তথ্য, 10,000, 30,000, 96,000 যোগ করা হলে এখানে আমরা পাবো 1,36,000 টাকা। এটা হচ্ছে মোট বিনিয়োগ। ওকে, পরবর্তী যে নিয়মটা, মোট আয়ের 3%, মোট বিনিয়োগের 15%, সর্বোচ্চ সীমা 10 লক্ষ টাকা। তো এগুলো আমি লিখে নিচ্ছি। আমাদের অঙ্কের মধ্যে মোট আয় উপরে ছিল, চাকরি হতে মোট আয় দেখো 6,89,333, এবং বিনিয়োগ টোটালের পরিমাণ 1,34,000, সর্বোচ্চ সীমা তো 10 লক্ষ দেওয়া আছে। সেই ক্ষেত্রে এখানে আমরা তথ্যগুলো লিখে নিচ্ছি। মোট আয়ের 3%, 6,89,333-এর 3%, আমরা যদি ক্যালকুলেটারে বাইর করি তাহলে হবে 20,680 টাকা। মোট বিনিয়োগের পরিমাণ 1,34,000 টাকা। এই যে বিনিয়োগের 15%, 1,34,000-এর 15% টাকা হবে এখানে 20,400। 20,400। সর্বোচ্চ সীমা আছে 10 লক্ষ টাকা। এই ক খ গ তিনটির মধ্যে যেটা কম, কোনটা কম? 20,400, এটা কম না? এই 20,400 টাকা যেটা কম সেটাই উত্তর। এটাই হচ্ছে কর রেয়াতের পরিমাণ, বিনিয়োগের উপরে কর রেয়াত। আশা করছি বুঝতে পেরেছ। এখন পরবর্তীতে আমরা বিনিয়োগ ভাতার পরিমাণ নির্ণয় করলাম, চাকরি হতে মোট আয় এটাও নির্ণয় করলাম। এখন স্বাভাবিক ব্যক্তির উপর আয়করের হার নিম্নরূপ। তো
আয়করের পরিমাণটা নির্ণয় করব, যে প্রথম 3,50,000 টাকার উপর 0%, পরবর্তী 1 লক্ষ টাকার উপর 5%, পরবর্তী 4 লক্ষ টাকার উপর 10%, পরের 5 লক্ষ টাকার উপর 15%। আর এত বেশি যাবে না, আমাদের অঙ্কের মধ্যে 6,89,333 টাকা আয় আছে, তো বেশি টাকা হলে এত পার্সেন্টে চলে যাবে। ওকে, যদি অঙ্কের মধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দান এটা যদি দেওয়া থাকে, তখন মোট করযোগ্য আয় 6,89,333 থেকে এই প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে দান যে 20,000 টাকা, এটা বিয়োগ করে নিতে হবে। এই করদায় এখন আমরা নির্ণয় করব। মোট করযোগ্য আয় বলতে এখানে আমরা যেটা বাইর করেছি, মোট আয় নির্ণয় বিবরণীতে চাকরি হতে মোট আয় 6,89,333, এটা মোট আয়, এটার উপরেই কিন্তু করটা নির্ণয় করতে হবে। আবার যেই পরিমাণ বিনিয়োগ আমি করেছি, বিনিয়োগ করার কারণে 20,400 টাকা কিন্তু আমি ছাড় পাবো। অঙ্কের মধ্যে যেহেতু প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে দান আছে, এই ক্ষেত্রে আমার করণীয় ওই যে মোট করযোগ্য আয় যেটা বাইর করেছিলাম 6,89,333, 6,89,333 থেকে প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে দান এই 20,000 টাকা বিয়োগ করে আমি এখানে যে টাকাটা পাবো এটা হচ্ছে নেট করযোগ্য আয়, মানে এই টাকার উপরে কর নির্ণয় করতে হবে। কত হবে? 6,69,333। তো এই যেটা আমরা এখন বাই করলাম এটা হচ্ছে নেট করযোগ্য আয়। ওকে, তারপর প্রথম 3,50,000 টাকার উপর 0%, পরবর্তী 1 লক্ষ টাকার উপর 5%, তার পরবর্তী 4 লক্ষ টাকার উপর 10%। তো এখানে আর এত টাকা যাবে না, এই 10% পর্যন্তই থাকবে, পরে আর 5 লক্ষ এগুলো দেখার প্রয়োজন নাই। তো যেহেতু এখানে 6,69,333 টাকা আছে, তাহলে আমরা লিখে নিব যে প্রথম 3,50,000 টাকার উপর 0%, এইভাবে লিখতে পারি 0%। তো 0% মানে তো 0। পরবর্তী 1 লক্ষ টাকার উপর পরবর্তী 1 লক্ষ টাকার উপরে 5%, তো 1 লক্ষের 5% 5,000 টাকা এখানে অন্তর্ভুক্ত হয়ে যাবে। তারপরে নিয়মটা কি ছিল আরও একবার দেখো, এর পরবর্তী 4 লক্ষ টাকার উপর 10%, কিন্তু 4 লক্ষ এখানে আসতেছে না। কিভাবে? যে 6,69,333 থেকে প্রথম 3,50,000 আর এখন 1 লক্ষ, টোটাল 4,50,000 অলরেডি চলে গেছে। 6,69,333 থেকে 4,50,000 বিক করলে আরও 2,19,333 থাকে। তো এখানে 4 লক্ষ হচ্ছে না, যতই থাকুক এটার উপরে 10%। পরবর্তী 2,19,333 টাকার উপর 10% কত হবে? 21,933 যোগ করো। আর তো নাই, সকল আয়ের উপরেই তো নিয়ে আসলাম, তো যোগ করলে হবে 26,933। এটাই হচ্ছে মোট কর দায়। এবারে নিয়ম হচ্ছে মোট কর দায় যা হয়েছে কর রেয়াতের পরিমাণটা বিক করে দাও, তবেই নিট কর দায় ফাইনালি উত্তরটা চলে আসবে। কর রেয়াতের পরিমাণ কত আছে? এই যে আমরা 2 নম্বরে বাইর করছি বিনিয়োগ ভাতা অথবা কর রেয়াতের পরিমাণ, উত্তরে কত ছিল? 20,400 টাকা। এই 20,400 টাকা বাদ দিয়ে দাও। কর
রেয়াতের পরিমাণ টাকা ছিল 20,400। তো বিনিয়োগ করার কারণে এই টাকার উপরে তোমাকে কর দিতে হচ্ছে না। টোটাল কর থেকে 26,933 থেকে 20,400 বিক করলে করের পরিমাণ এখানে দাঁড়াচ্ছে 6,533। এটাই হচ্ছে উত্তর নিট কর্তায়। বর্তমান অঙ্কের মধ্যে ব্যবসায়ীর নামটা কি ছিল? দাঁড়ান, এটা আমি দেখাচ্ছি। বর্তমান অঙ্কের মধ্যে ব্যবসায়ীর নাম ছিল জনাব শাকিল আহমেদ। এই যে ওনার আয়ের বিবরণ, এই যে বিনিয়োগ এবং ব্যয়ের বিবরণ, সব মিলিয়ে নির্দিষ্ট নিয়ম মেনে আমরা হিসাব করে বাইর করলাম ওনার মোট আয়ের পরিমাণ এবং সরকারকে উনি কী পরিমাণ কর দিবেন, এটাকে বলা হয় কর দায়। কী পরিমাণ কর দিবেন, এই কর দায়ও আমরা নির্ণয় করলাম, মোট আয়ের পরিমাণও নির্ণয় করলাম এই নির্দিষ্ট নিয়ম মেনে। তো একটা ক্লাস মনোযোগ দিয়ে দেখেছো, পরবর্তী ক্লাস তোমাদের জন্য সহজ হবে। এবং সরকারি চাকরিজীবীর ক্ষেত্রে নিয়মটা কি, এটাও তোমাদের জন্য সহজ হবে ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে ক্লাসটা দেখার জন্য।